মিউটেশনটি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে টু চেঞ্জ বা পরিবর্তিত হওয়া। এই শব্দটি এসছে মিউটিয়ার শব্দ থেকে, যার অর্থ টু চেঞ্জ। এক কথায় আমরা ক্রোমোজোম বা জিনের কোনো আকস্মিক পরিবর্তনকে আমরা খুব সহজ ভাষায় আমরা মিউটেশন বলি, এবং এই পরিবর্তনটি স্থায়ী এবং বংশ পরম্পরায় সঞ্চারযোগ্য হয়। আমরা যদি সংজ্ঞায়িত করি সেক্ষেত্রে বলতে পারি কোনো জীবের ডিএনএর পরিমাণ, বিন্যাস বা গঠনের পরিবর্তনকে আমরা এক কথায় মিউটেশন বলি। এই মিউটেশনকে আমরা দুইটা শিরোনামে দুইটা ভাগে আমরা আলোচনা করব। একটি জিন মিউটেশন আর একটি ক্রোমোজোমাল অ্যাবারেশন। তোমরা জানো জিন বলতে আমরা কি বুঝি? আমরা জানি আধুনিক সংজ্ঞা অনুসারে জিন হলো ডিএনএ অণুর একটি অংশ যা নির্দিষ্ট পলিপেপটাইড তৈরির সংকেত প্রদান করে বা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন তৈরির সংকেত প্রদান করে। আমরা আরও জানি যে ডিএনএ অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে গঠিত। এই নিউক্লিওটাইডের আমরা জানি অন্যতম উপাদান হচ্ছে নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসের মাধ্যমেই সাধারণত ডিএনএ থেকে এমআরএনএতে কোড আকারে সংকেতগুলো আসে এবং যার উপরে ভিত্তি করে প্রোটিন তৈরি হয়। তোমরা সেন্ট্রাল ডগমার নাম শুনছো, যে জীবের সমস্ত বৈশিষ্ট্যের ব্লু প্রিন্ট থাকে ডিএনএতে এবং সেটা এমআরএনএর মাধ্যমে যখন সাইটোপ্লাজমে আসে সেখানে আমরা জানি যে ট্রান্সলেশন এবং ট্রান্সফরমেশনের মাধ্যমে তার প্রকাশ ঘটে এবং তার মাধ্যমে প্রোটিন তৈরি হয়। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা নর্মাল জিনের ফলে আমরা দেখলাম যে নর্মাল প্রোটিন তৈরি হলো, কিন্তু আমরা পরক্ষণে দেখলাম যখন এই জিনটার মিউটেশন ঘটে বা মিউটেড জিন, তখন প্রোটিনটা অ্যাবনর্মাল বা নো প্রোটিন। এই যে ঘটনাটা, এর ফলে জীবের পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনটা বংশ পরম্পরায় কি সঞ্চালনযোগ্য। আমরা এই ধরনের পরিবর্তন করে এক কথায় বলি জিন মিউটেশন। আমাদের আজকের ক্লাসের প্রথমে আমরা আলোচনা করব জিন মিউটেশন এবং পরবর্তীতে ক্রোমোজোমাল অ্যাবারেশন। জিন মিউটেশনকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। আমরা দেখতে পাচ্ছ ক নম্বরে আমি লিখছি ফিনোটাইপের উপর সৃষ্টি প্রভাব। এটি আবার তিন ধরনের: লিথাল, সাবভাইটাল, সুপ্রাভাইটাল। আমরা জানি ফিনোটাইপ কি। আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে জিনোটাইপ এবং পরিবেশের সাথে আন্তঃক্রিয়া করে যেটা প্রকাশিত সেটা কি ফিনোটাইপ। এক কথায় জীবের বাহ্যিক লক্ষণকে আমরা ফিনোটাইপ করি। লিথাল মিউটেশনটা কোন ধরনের? এখানে জীবের মৃত্যু ঘটে, সংশ্লিষ্ট পূর্ণ জীবের মৃত্যু ঘটে। সাবভাইটালে এখানে জীবের জীবনী শক্তি কমে যায়। আর সুপ্রাভাইটালে আমরা বলি যে জৈবিক উপযুক্ততা বৃদ্ধি পায় তথা জীবনী শক্তি বৃদ্ধি পায়। ফিনোটাইপগুলোর ভিত্তি করে আমরা মিউটেশনকে তিনটা ভাগে ভাগ করলাম: লিথাল, সাবভাইটাল এবং সুপ্রাভাইটাল। আমরা 2 নম্বর ভাগ দেখিয়েছি নাইট্রোজেন বেসের প্রকৃতি ও সংখ্যাগত পরিবর্তন। অর্থাৎ আমরা যেটা জানি যে একটা নিউক্লিওটাইডের অন্যতম উপাদান নাইট্রোজেন বেস। এটি আবার দুই ধরনের, আমরা জানি পিউরিন এবং কি পাইরিমিডিন। অ্যাডিনিন এবং গুয়ানিনকে আমরা পিউরিন বেস বলি এবং থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিলকে আমরা পাইরিমিডিন বলি। এই অ্যাডিনিন এবং গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন এদের মধ্যে যে পরিবর্তন ঘটে আমরা সেই পরিবর্তনকে বলি বেস পেয়ার সাবস্টিটিউশন। অর্থাৎ নাইট্রোজেন বেসের প্রকৃতি এবং সংখ্যা অনুসারে আমরা প্রথম ভাগ করলাম বেস পেয়ার সাবস্টিটিউশন। এই বেস পেয়ার দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডিনিন থাইমিন দ্বারা প্রতিস্থাপিত হয় বা থাইমিন অ্যাডিনিন দ্বারা, একইভাবে গুয়ানিন সাইটোসিন দ্বারা, সাইটোসিন গুয়ানিন দ্বারা। আমরা এটিকে আবার কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা বলছি ট্রানজিশন। লক্ষ্য করো কথাটা লিখছি ট্রানজিশন। যদি পিউরিন বেস পিউরিন দ্বারা প্রতিস্থাপিত হয় বা পাইরিমিডিন বেস পাইরিমিডিন দ্বারা প্রতিস্থাপিত হয়, সেই ধরনের সাবস্টিটিউশনকে আমরা বলি ট্রানজিশন। তুমি 2 নম্বর লিখতে দেখো ট্রান্সভার্সন। যদি একটি পিউরিন দ্বারা পাইরিমিডিন বা ঠিক বিপরীতটা যদি পাইরিমিডিন পিউরিন দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে আমরা বলি ট্রান্সভার্সন সাবস্টিটিউশন। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো অ্যাডিনিন, গুয়ানিন, দেখো অ্যাডিনিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন, আর পাশাপাশি দেখাবে ট্রানজিশন এবং ট্রান্সভার্সন। আমি বুঝিয়েছি আমরা যেটা বললাম যে পিউরিন পাইরিমিডিন অথবা পিউরিন পাইরিমিডিন পিউরিন, তাকে শকের মাধ্যমে আমি দেখিয়েছি। ইনভার্সন আর এক প্রকারের পরিবর্তন আছে। সেখানে দেখো আমরা যেটা বললাম ইনভার্সন, তোমরা একটু লক্ষ্য করো, আমি রূপক অর্থ দেখিয়েছি আগে, জিনিসটা তোমরা দেখো 6, 1, 3, 5, 2, 4, 7।
যদি এটা ঘুরে যায়, আমরা বলি 180 ডিগ্রি যদি ঘুরে যায়, তোমরা একটু লক্ষ্য করো, সেক্ষেত্রে আমরা দেখলাম যে আপনার এটা ছিল সাধারণ সিকুয়েন্স। আমরা রূপক অর্থে 1 2 3 ব্যবহার করছি। দেখো মিউটেশনের পরে আমরা দেখলাম 2টা প্রথমে চলে আসলো, তোমরা লেখো 2 প্রথমে চলে এসছে, তারপর দেখো 5 3 1 4 7। আমরা এই ধরনের যে যখন নাইট্রোজেন বেসের মধ্যে পরিবর্তন হয়, সেই ধরনের পরিবর্তনকে আমরা বলি ইনভার্সন সাবস্টিটিউশন। দেখো আমরা এখন এখানে দেখো গুয়ানিন থাইমিন নামে একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স দেখাইছে, ডিএনএ নিউক্লিওটাইডের নাইট্রোজেন বেসের সিকোয়েন্স। ইনভার্সন দেখো আমরা বললাম এ বিন্দু থেকে সি বিন্দুতে, এ আগে আসবে, সি পরে যাবে। দেখো এ এ টি সি, এ টি সি, এটা পুরো 180 ডিগ্রি ভাবে এটা ঘুরে যায় নিউক্লিওটাইডগুলো। আমরা এই ধরনের সাবস্টিটিউশনকে বলি ইনভার্সন। তাহলে আমরা 3 ধরনের আমরা সাবস্টিটিউশন পেলাম, একটা পেলাম ট্রানজিশন, ট্রান্সভার্সন ও ইনভার্সন। দেখো ডিএনএ কাঠামোগত পরিবর্তন আমরা এক কথায় বলি ফ্রেম শিফট মিউটেশন। যে মিউটেশনের ফলে এক বা একাধিক নিউক্লিওটাইডের ঘাটতি বা সংযোজন ঘটে, এবং এ ধরনের মিউটেশনের ফলে যে প্রোটিন সংশ্লেষ হয় তা সম্পূর্ণ ভিন্নধর্মী এবং ভিন্ন ক্রমযুক্ত হয়। আমরা এই ধরনের পরিবর্তনকে এক কথায় বলি ফ্রেম শিফট মিউটেশন, ফ্রেম শিফট মিউটেশন। দেখো আমি এখানে নিউক্লিওটাইড সিকোয়েন্স রূপক অর্থে দেখিয়েছি। তোমরা দেখো একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স তোমরা দেখতে পাচ্ছ, সেখানে আমরা বলেছিলাম দি ম্যান হু হ্যাজ ওয়ান আই ক্যান সি ইউ, দি ম্যান হু হ্যাজ ওয়ান আই ক্যান সি ইউ। আমরা বললাম যে যার এক চোখ আছে সে দেখতে পায়, এটা একটা সাধারণ সিকোয়েন্স ছিল ডিএনএর উপরে, সাধারণ সিকোয়েন্স। এখন যদি এগুলো আমি রূপক অর্থে ব্যবহার করেছি, এখানে সবগুলোই আমরা হয়তো নাইট্রোজেন বেস অ্যাডিনিন গুয়ানিন থাইমিন ছিল, আমি দেখো এখানে প্রত্যেকটা অক্ষরে কিন্তু শব্দ কিন্তু 3টা অক্ষর করে লিখছি, যেভাবে টিপকেট কোডন থাকে। যদি এখন এই সাধারণ যে বেস অনুক্রম আছে, এখানে যদি কোনো বেস ইনসার্শন বা সংযোজন হয়, দেখো তাহলে টোটাল কাঠামোটা কি পরিবর্তন হয়ে যায়। তোমরা দেখো আমি ঠিক টিএইচ এর পরে একটা এইচ সংযোজন করছি, যেহেতু 3টি নাইট্রোজেন বেস একটি কোডন হয়, দেখো টিএইচ ইএমএ একটা নতুন সিকোয়েন্স তৈরি হয়েছে, অর্থাৎ প্রোটিনের ধর্ম কি সব চেঞ্জ হয়ে যাবে, পুরো গঠন কাঠামোটা কি চেঞ্জ হয়ে গেল। এই ধরনের পরিবর্তনকে আমরা বলি ফ্রেম শিফট মিউটেশন। এটা 2 ধরনের, একটা ইনসার্শন, একটা ডিলিশন। অর্থাৎ নাইট্রোজেন বেসে যে সিকোয়েন্স আছে, নতুন বেস যুক্ত হতে পারে, আবার সেখান থেকে বেসের ঘাটতি হতে পারে। যেমন এটা আমি সংযোজন দেখিয়েছিলাম, ঘাটতি হয়, লক্ষ্য করো আমি এখানে ইটা ঘাটতি করেছি, ই নাই, ডিলিট হয়ে গেছে। 3টা করে নিয়ে নাইট্রোজেন বেস হবে টিএইচএম, দেখো নতুন একটা সিকোয়েন্স তৈরি হয়েছে, যা স্বাভাবিকের থেকে সম্পূর্ণ কি ভিন্ন। এই ধরনের কাঠামোগত পরিবর্তনকে আমরা এক কথায় বলি ফ্রেম শিফট মিউটেশন, ফ্রেম শিফট মিউটেশন। তোমরা লক্ষ্য করো আমরা যখনই লক্ষ্য করো আমরা বলেছিলাম যে মিউটেশন নাইট্রোজেন বেসের প্রকৃতি অনুসারে 1 নম্বর ছিল বেস পেয়ার সাবস্টিটিউশন, আমরা আরেকটা প্রকার দেখলাম ফ্রেম শিফট মিউটেশন, ফ্রেম শিফট মিউটেশন। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইনসার্শন এবং ডিলিশন আমি অরিজিনাল কোড দিয়ে দেখিয়েছি। একটু আগে দেখা রূপক অর্থে তোমরা দেখো ওখানে লেখা ছিল দি ম্যান হু হ্যাজ ওয়ান আই ক্যান সি ইউ। এখন দেখো টিএসি, দেখো এটা একটা সিকোয়েন্স আছে, ইনসার্শন সি যুক্ত হলো, তাহলে আগের সিকোয়েন্স কি চেঞ্জ হয়ে গেল। একইভাবে দেখো এ ডিলিট হলো, আগের সিকোয়েন্স কি চেঞ্জ হলো। এরপরে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। দেখো পলিপেপটাইড শৃঙ্খলে সংঘটিত পরিবর্তন অনুসারে আমরা কয়েক ধরনের জিন মিউটেশন পাই। যেমন 1 নম্বর আমরা বলছি মিসসেন্স মিউটেশন, 2 নম্বর বলছে ননসেন্স মিউটেশন, 3 নম্বর সাইলেন্ট মিউটেশন, এবং 4 নম্বর মিউটেশন ইন টার্মিনাল অফ কোডনস। দেখো মিসসেন্স মিউটেশন আমরা বলতে বুঝি যে মিউটেশনের কারণে কোনো পলিপেপটাইড শৃঙ্খলে একটি অ্যামিনো অ্যাসিডের প্রতিস্থাপন ঘটে, এবং তাকে আমরা বলি মিসসেন্স। আমি আবারও বলি যে মিউটেশনের কারণে কোনো পলিপেপটাইড শৃঙ্খলে একটি অ্যামিনো অ্যাসিডের প্রতিস্থাপন ঘটে, তাকে আমরা এক কথায় বলি মিসসেন্স মিউটেশন, মিসসেন্স মিউটেশন। দেখো এটা এখানে ঘাটতি বা সংযোগ অর্থাৎ ইনসার্শন বা ডিলিশনের মাধ্যমে এ ধরনের পরিবর্তন সক্ষম হয়। তবে দেখা যায় যে সংশ্লেষিত প্রোটিন স্বাভাবিকের তুলনায় একটি মাত্র অ্যামিনো অ্যাসিডে ভিন্ন হয়। দেখা যায় যে অনেক সময়
এই মিউটেশনের জৈবিক কার্য কি সম্পন্ন করতে সক্ষম সম্পন্ন হয়। দেখো তোমরা স্ক্রিনে লক্ষ্য করো ডিএনএ বেসেস আছে। দেখো আমরা 3টা করে আমরা নাইট্রোজেন বেসের একটা কোডন বলি, এটার পর দেখো হিস্টিডিন একটা অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দেখা গেছে। কিন্তু যখনই এখানে একটা সি ইনসার্ট হলো, তাহলে কোডনগুলো চেঞ্জ হলো, দেখো এখানে নতুন একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হলো। এই ধরনের পরিবর্তনকে আমরা বলি মিসসেন্স মিউটেশন, মিসসেন্স মিউটেশন। নেক্সট আমরা আসি ননসেন্স মিউটেশন। লক্ষ্য করো সাধারণত 64 কোডনের মধ্যে 3টি কোডনকে আমরা স্টপ কোডন বলি। আমরা জেনেটিক কোড করছি 64 কোড থাকে, 60টি কোড জানি অ্যামাইনো অ্যাসিডের জন্য, আর স্টার্ট কোড একটি আর 3টে স্টপ কোড। এখন দেখো এইটা একটা ডিএনএ সিকোয়েন্স দেওয়া আছে, কোনো কারণে পরিবর্তনের ফলে এই বেসটা এখানে এ ছিল, পরিবর্তন ইউ দেয়া, এইটার ফলে নর্মাল যে অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স ছিল সেটা এখন স্টপ করে পরিণত হয়। ফলে দেখা যায় এমআরএনএর একটা নির্দিষ্ট বিন্দুতে যে প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে যায়। আমরা এই ধরনের মিউটেশনকে বলি ননসেন্স মিউটেশন। ফলে অসম্পূর্ণ পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হয়, কারণ ওই এমআরএনএর নির্দিষ্ট স্টপ কোডন থাকে, তার আগে এই মিউটেশনের ফলে ওইটা স্টপ হয়ে গেল। ফলে দীর্ঘ নিউক্লিওটাইড শৃঙ্খল থেকে দীর্ঘ প্রোটিন তৈরি হয় অণু, সেক্ষেত্রে দেখা যায় সেই কোডন না হয়ে অসম্পূর্ণ প্রোটিন তৈরি হয়। এরপরে আমরা দেখো মিউটেশন ইন টার্মিনাল কোডন যেটা বলি আমরা, তোমরা জানো যে একটা এমআরএনএর শুরু হয় স্টার্ট কোডন দিয়ে, শেষে থাকে স্টপ কোডন। এখন কোনো প্রকারে যদি শেষের স্টপ কোডনটা চেঞ্জ হয়ে যায় মিউটেশনের ফলে, সেক্ষেত্রে ওই পলিপেপটাইড শৃঙ্খল দীর্ঘায়িত হতে থাকে। যেমন আমরা জানি মানুষের যে স্বাভাবিক যে হিমোগ্লোবিনের পলিপেপটাইড চেনের দেখা যায় যে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 141টি। যদি কখনো সেখানে টার্মিনাল কোডনে এরকম অসঙ্গতি দেখা যায়, অর্থাৎ স্টপ কোড চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে ওই পলিপেপটাইড শৃঙ্খলটি 172টি অ্যামাইনো অ্যাসিডে উন্নীত হয়। এ ধরনের মিউটেশনকে আমরা বলি যে মিউটেশন ইন টার্মিনাল কোডন, মিউটেশন ইন টার্মিনাল কোডন। এখন দেখো তাহলে আমরা 4 ধরনের মিউটেশন এখানে করলাম। আমরা বললাম যে মিসসেন্স, ননসেন্স, টার্মিনাল কোডন, আরেকটি আছে সাইলেন্ট মিউটেশন, নীরব মিউটেশন। এই নীরব মিউটেশনটা হচ্ছে মিউটেশন ঘটে কিন্তু এর বাহ্যিক প্রভাবটা খুব একটা সৃষ্টি করে না। মিউটেশন ঘটে কিন্তু ফেনোটাইপের বাহ্যিক প্রভাব হয় না। এরকম অসংখ্য মিউটেশন আছে, এটা একাধিক মিউটেশনের উপরে ঘটতে পারে। এক্ষেত্রে আমরা বললাম যে পলিপেপটাইড শৃঙ্খলের সংঘটিত পরিবর্তন অনুযায়ী জিন মিউটেশন আমরা 4 ধরনের আমরা আলোচনা করলাম: মিসসেন্স মিউটেশন, ননসেন্স মিউটেশন, মিউটেশন ইন টার্মিনাল কোডন এবং সাইলেন্ট মিউটেশন। নেক্সট ভাগে আমরা আলোচনা করছি মিউটেড জিনের অবদানের উপরে ভিত্তি করে মিউটেশন। আমরা রিভার্স মিউটেশন বলছি, সাপ্রেশন মিউটেশন বলছি। এটা 2 ধরনের, ইন্টারজেনিক সাপ্রেশন, এবার 2 ধরনের আমরা বললাম, ইন্ট্রাকোডন সাপ্রেশন এবং রিডিং ফ্রেম মিউটেশন। আমি আবার বলি, আমরা নেক্সট ভাগ করলাম মিউটেটেড জিনের অবদানের উপরে ভিত্তি করে মিউটেশন। আমরা 1 নম্বর বলছি রিভার্স মিউটেশন, 2 নম্বর বলছি সাপ্রেশন মিউটেশন। সাপ্রেশন 2 ধরনের, এ হচ্ছে ইন্টারজেনিক সাপ্রেশন, বি হচ্ছে ইন্টারজেনিক সাপ্রেশন। ইন্টারজেনিক সাপ্রেশন আবার 2 ধরনের, ইন্ট্রাকোডন সাপ্রেশন এবং রিডিং সাপ্রেশন। লক্ষ্য করো, তাহলে আমরা রিভার্স মিউটেশন বলতে আমরা কি বুঝি। ধরা যাক যে একটি অ্যামাইনো অ্যাসিডের যে কোডন আছে, ট্রিপলেট কোডন, আমি বললাম যে GCU, এটা স্বাভাবিক কোডন। যদি সিটা এ দ্বারা প্রতিস্থাপিত হয়, সেক্ষেত্রে এটা পরিবর্তন হয় GAU। আমি মনে করলাম GCU অ্যালানিন, কিন্তু GAU হলো অ্যাসপার্টেট। এই অ্যাসপার্টেট হয়তো নিষ্ক্রিয় প্রোটিন বা নিষ্ক্রিয় এনজাইম তৈরি করে, কিন্তু পরবর্তীতে আবার যদি সি দ্বারা প্রতিস্থাপিত হয়, প্রথমে সি দ্বারা হলো, পরবর্তীতে আবার সি দ্বারা প্রতিস্থাপিত, তখন আবার পূর্বের অ্যামাইনো অ্যাসিড ফিরে আসে এবং ওই অণুটি আবার সক্রিয়তা লাভ করে। এ ধরনেরকে বলা হয় রিভার্স মিউটেশন। অর্থাৎ একবার মিউটেশন ঘটে দেখা গেল কোনো এনজাইমের কাজগুলো বন্ধ হলো, পুনরায় আবার বিপরীতক্রম ওই একই মিউটেশন ঘটার পরে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। এই ধরনের মিউটেশনকে রিভার্স মিউটেশন বলি। সাপ্রেশন মিউটেশন বা আমরা একে দমন করি বলি, দমন মিউটেশন বলি। এক্ষেত্রে
ভিন্ন ভিন্ন অবস্থানে বা ভিন্ন অবস্থানে দ্বিতীয় একটি মিউটেশনের ফলে দেখা যায় যে প্রথম মিউটেশনের ফিনোটাইপের সংশোধন ঘটে। একটা মিউটেশন ঘটলো, দ্বিতীয় একটা মিউটেশন ঘটলে প্রথম মিউটেশনকে দমন করলো। এই ধরনের মিউটেশনকে আমরা বলি সাপ্রেশন মিউটেশন। এটা আবার দুই ধরনের, একটা বলে ইন্টারজেনিক সাপ্রেশন। আমরা বলি যে আন্তঃজিন ঘটিত মিউটেশন। এক্ষেত্রে কোনো জিনের মিউটেশনের মারাত্মক প্রভাব যদি ভিন্ন জিনের মিউটেশনের ফলে অবদমিত হয় তাকে অতিরিক্ত জিন ঘটিত বা আন্তঃজিন ঘটিত মিউটেশন বলে। এরপরে আমরা আসি ইন্টারজেনিক ইন্ট্রাজেনিক সাপ্রেশন। একটি জিনে সংঘটিত দ্বিতীয় একটি মিউটেশন প্রথম মিউটেশনের প্রভাবকে অবদমিত করলে, একটি জিনের সংঘটিত দ্বিতীয় একটি মিউটেশন প্রথম মিউটেশনের প্রভাবকে অবদমিত করলে তাকে অন্তঃজিন ঘটিত মিউটেশন বলে। তাহলে আমরা আগে বললাম ইন্টার বা আন্ত, এখন ইন্ট্রা বা অন্ত। এটি আবার দুই ধরনের হয়, ইন্ট্রাকোডন, অর্থাৎ এক্ষেত্রে কোনো কোডনে সংঘটিত প্রথম মিউটেশনের মারাত্মক প্রভাব ওই একই কোডনে দ্বিতীয় একটি মিউটেশনের প্রশমিত হয়। আমরা আবার বলি, এক্ষেত্রে কোনো কোডনে সংঘটিত প্রথম মিউটেশনের মারাত্মক প্রভাব ওই একই কোডনের দ্বিতীয় একটি মিউটেশন দ্বারা প্রশমিত হয়। এবং আমরা সর্বশেষ বললাম রিডিং ফ্রেম মিউটেশন। এক্ষেত্রে একই জিনের ভিন্ন অবস্থানে দ্বিতীয় একটি মিউটেশনের ফলে প্রথম মিউটেশন প্রভাব প্রশমিত হয়। এক্ষেত্রে একই জিনের ভিন্ন অবস্থানে দ্বিতীয় একটি মিউটেশনের ফলে প্রথম মিউটেশন প্রশমিত হয়। এই ধরনের মিউটেশনের ফলে অল্প সংখ্যক ভিন্ন অ্যামাইনো অ্যাসিড সংবলিত এনজাইম সংঘটিত হয়। তাহলে আমরা মিউটেড জিনের অবদানের উপরে কয়েক প্রকার মিউটেশন পেলাম। এখন দেখো কোন ধরনের কোষে সংগঠিত তার ভিত্তি করে মিউটেশন দুই ধরনের, সোমাটিক মিউটেশন ও জার্মিনাল মিউটেশন। এটা আমরা সহজ ভাষায় জানি, দেহকোষে এবং জারণ কোষে। কীভাবে মিউটেশন ঘটছে তার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করি, ন্যাচারাল মিউটেশন এবং আর্টিফিশিয়াল মিউটেশন। সেক্ষেত্রে আমরা বলি যে প্রাকৃতিক উপায় যেটা ঘটে ন্যাচারাল, এবং রাসায়নিক পদার্থ ভৌতিক বেগুনের রশ্মি এর ফলে যদি ঘটে সেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল বা কৃত্রিম মিউটেশন। তাহলে আমরা মিউটেশনের প্রকারভেদ এতক্ষণ আলোচনা করলাম। এখন আমরা মিউটেশন নির্ণয়ের একটি পদ্ধতি পড়ব, যে পদ্ধতিকে আমরা সিএলবি পদ্ধতি বলি। দেখো এখানে আমরা জানি সি ফর আমরা বললাম ক্রসিং ওভার বাধাদানকারী জিন, এরপরে আমরা বললাম বি ফর বার্ধক্যের জন্য প্রকার জিন, এবং আমরা বললাম স্মল এল ফর লিথাল জিন। এখন আমরা পড়ব কিভাবে আমরা কৃত্রিম উপায়ে মিউটেশন ঘটিয়ে সেটা পরীক্ষা করতে পারি যে মিউটেশন ঘটলো কি ঘটলো না। এরকম একটা পদ্ধতির নামকে আমরা বলি সিএলবি। বিজ্ঞানী মুলার ড্রসোফিলা মাসির সেক্স ক্রোমোজোমে লিথাল মিউটেশনের শর্তকরণের জন্য এই সিএলবি পদ্ধতি আবিষ্কার করেন। তিনি এখানে এক্স ক্রোমোজোমে লিথাল মিউটেশন ছাড়াও যে কোনো প্রশ্নধারী মিউটেশন শনাক্ত করা যায় তিনি বলেছিলেন। এই পদ্ধতিটি নিম্নরূপ: মুলার এক্স ক্রোমোজোমে 3টি মার্কার জিন ব্যবহার করেন, যথা বি, আমরা বললাম স্মল এল এবং সি। দেখো এখানে আমরা বললাম যে সি ফর ক্রসিং হওয়ার বাধাদানকারী জিন, বি ফর বার্ধক্যের জন্য প্রকার জিন, এবং এল একটি প্রচ্ছন্ন লিথাল জিন, এবং যার কারণে এটা দেখো স্মল লিখছি আমরা। এখানে মুলার কি করেছিলেন সেটা আমরা একটু ক্লাসের মাধ্যমে দেখি কিভাবে মিউটেশন শনাক্ত করা যায়। দেখো মুলার এখানে একটি সিএলবি বার আই যুক্ত একটা স্ত্রী ড্রসোফিলা নিয়েছিল, তার সাথে একটা রেজ দেয়া একটা বিকিরণপ্রাপ্ত একটি নর্মাল মেল নিয়েছিল। এখন এই বিকিরণ দিয়ে মুলার লক্ষ্য করেছিল যে যদি এখানে বিকিরণের ফলে মিউটেশন সৃষ্টি হয় তাহলে হোমোজাইগাস অবস্থায় সেই জীবটি পরবর্তীতে মারা যাবে। এদের মধ্যে যখন আমরা ক্রস করলাম, একটি আমরা সিএলবি আমরা যুক্ত স্ত্রী ড্রসোফিলার সাথে আমরা একটি রে যুক্ত বা মিউটেন্ট একটি আমরা নর্মাল পুরুষ নিলাম। দেখো গ্যামেট এখানে আমরা আলাদা করলাম, একটি গ্যামেট হলো সিএলবি, একটা গ্যামেট আমরা দেখলাম স্বাভাবিক জিন যেটা আছে প্লাস দিয়ে আমরা লক্ষ্য করছি। দেখো এরপরে দেখো আমরা F1 পেলাম সিএলবি
তারপরে পেলাম দেখো নর্মাল, তারপরে পেলাম সিএলবি আমরা ফিমেল। এটা আমরা ডাইস দিছি কারণ এইখানে লিথাল জিন আছে, যেহেতু আমরা জানি হেমিজাইগাস অবস্থার কারণে ওয়াই জিন থাকে না, ফলে এটা মারা যাবে, তাহলে এখানে এটা মারা যাবে। আমাদের এই লিথাল জিন কিন্তু ছিল আমরা জানি স্ত্রীতে, সেটা পুরুষের হৃদয় আসলে মারা গেল। এখন আমাদের লক্ষণীয় যে আমরা রে দিয়ে যে মিউটেশন সেটা কোথায় আছে, এবং আমরা নর্মাল মেল পেলাম। এখন যদি এই নর্মাল মেলের সাথে আমি একটা সিএলবি ফিমেলের ক্রস করি, তখন দেখবো যে এখানে যে রে সেটা তার কোনো ফলাফল আছে কিনা। দেখো এখানে আবার আমরা গ্যামেট করলাম, দুজনে গ্যামেট তৈরি হলো, নর্মাল এবং আমরা আবার গ্যামেট তৈরি করলাম। দেখো মেল ফিমেল আমরা গ্যামেট পেলাম। এর ফলে দেখো এটা বার্ধক্যযুক্ত আমরা আবার সিএলবি একটা গ্লোসোমিলা পেলাম, স্ত্রী নর্মাল পেলাম। এটা স্বভাবতই লিথাল কারণে সেটা সিএলবি হলো এবং মারা গেল। এখন যদি এইখানে যদি মিউটেশন তৈরি হয়, মিউটেশন সৃষ্টি হয়, তাহলে সেইটা এই নর্মাল মেলটা মারা যাবে ইফ লিথাল মিউটেশন এখানে ইনডিউস, যদি ইনডিউস হয়, তাহলে এটা মারা যাবে না। তাহলে আমরা এখানে এটা ইনডিউস করেছিলাম, F2 আমরা দেখলাম, তার ফলাফল এখানে এটা কি মারা গেল। এটা মারা গেল লিথাল কারণে, নর্মালি এখানে ছিল, কিন্তু এখানে হলো কি, এখানে আমরা এখানে ইনডিউস করলাম রশ্মি, তাহলে মিউটেশন তৈরি হলো। আমরা এই পদ্ধতিকে বলি সিএলবি পদ্ধতি। বিজ্ঞানী মুলার এই পদ্ধতির মাধ্যমে তিনি মিউটেশন যে ঘটে কোষে কৃত্রিম উপায় সেটা দেখিয়েছিলেন। একে এই জন্য আমরা এক কথাকে বলি সিএলবি পদ্ধতি, মিউটেশন নির্ণয় পদ্ধতি। এখন আমরা আরেকটা অন্যতম অংশ আলোচনা করি, একে আমরা বলি ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন বা ক্রোমোজোম অ্যাবারেশন, বা আমরা ক্রোমোজোম মিউটেশন বলি। এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগে আমরা বললাম ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন বা প্লয়েডি, আর একটা ভাগকে আমরা বললাম ক্রোমোজোম অভ্যন্তরে ডিএনএ সিকোয়েন্সের পুনর্বিন্যাস। দেখো ক নম্বর আমরা লিখলাম ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন। এই ক্রোমোজোম সংখ্যার পরিবর্তনকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করি, একটা হচ্ছে অ্যানিউক্লিডি আর একটা ইউক্লিডি। দেখো আমি এখানে একটা লেখচিত্রের মাধ্যমে দেখিয়েছি নাম্বার অফ অ্যাবারেশন অ্যানিউক্লিডি। সেখানে আমরা বলছি অ্যানিউক্লিডিতে হাইপারপ্লয়েডি এবং হাইপোপ্লয়েডি, আর ইউক্লয়েডিকে আমরা বলছি মনোপ্লয়েডি, ডাইপ্লয়েডি, পলিপ্লয়েডি। তবে আমরা ক্রোমোজোমের যে সংখ্যাগত পরিবর্তন বা নিউমেরিক্যাল অ্যাবারেশনকে দুই ভাগে ভাগ করি, একটা অ্যানিউক্লিডি, একটা ইউক্লিডি। এই আমরা প্লয়েডি বলতে বুঝি ক্রোমোজোমের সংখ্যা সেট, সংখ্যা সেট, মূলত হ্যাপ্লয়েড সেটকে আমরা এখানে বলি ইউক্লয়েডি, প্লয়েডি। অ্যানিউক্লয়েডিতে সাধারণত ক্রোমোজোমের যে জোড় সংখ্যা থাকে, আমরা জানি যে ডিপ্লয়েড সেট থাকে, তার সাথে ক্রোমোজোম সংখ্যার কম বেশি হয়, ক্রোমোজোম সংখ্যা কম বেশি হয়। দেখো আমরা অ্যানিউক্লয়েডিতে আমরা দেখা যাচ্ছে হাইপারপ্লয়েডি, এখানে একটা ভাগ করছি ট্রাইসোমি। দেখো স্বভাবত ডিপ্লয়েড জীবের সাথে একটা ক্রোমোজোম বেশি আছে, টেট্রাসোমি ডিপ্লয়েড দুটো ক্রোমোজোম বেশি আছে। হাইপোপ্লয়েডি, হাইপো মানে কম, মানে দেখো মনোসমিতে একটা ক্রোমোজোম কম ছিল, আর নালীসমিতে দুটো ক্রোমোজোম কম ছিল। ক্রোমোজোম সেট নয়, এখানে ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন। আমরা একে বলি অ্যানিউক্লয়েডি, আমরা কি বলি অ্যানিউক্লয়েডি। আর ইউক্লয়েডিতে ক্রোমোজোমের সংখ্যা সেটগত সংখ্যা পরিবর্তন হয়। যেমন মনোপ্লয়েডিতে হ্যাপ্লয়েড সেট সংখ্যক ক্রোমোজোম থাকে। আমরা জানি যে হ্যাপ্লয়েড সেট ছাড়া জীবের সত্তা নির্ধারণ করা কঠিন, কারণ অনেক ক্রোমোসোম বলতে আমরা জানি হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম আছে। ডিপ্লয়েড আমরা খুব বেশি স্বাভাবিক অবস্থায় পাই ডিপ্লয়েড, এবং পলিপ্লয়েডই আমরা ট্রিপ্লয়েড দেখা পেলাম 3N। আমরা একটু দেখি এগুলোকে কীভাবে সৃষ্টি হয়। এই যে প্লয়েডই বললাম বা ক্রোমোজোম অ্যাবারেশন বললাম, এটা মূলত নন ডিসজাংশনের ফলে সৃষ্টি হয়। অর্থাৎ মেয়োসিস ক্রসিং ওভারের সময় যখন এদের মধ্যে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় দেখা যায়, তখন এটা সাইটোকাইনেসিস ঠিকমতো না হতে বা অসম সাইটোকাইনেসিস বা নানা কারণে ক্রোমোজোমগুলো মেরুতে না যেয়ে একদিকে অবস্থান করে, ফলে দেখা যায় যে ক্রোমোজোমের মধ্যে সংখ্যাগত তারতম্য সেটা আর প্রতিষ্ঠিত থাকে না, সেটা ভিন্নভাবে চেঞ্জ হয়। দেখো তোমরা এখানে ইনসিলে দেখতে পাচ্ছ যে নন ডিসজাংশন আমি দেখেছি যে এখানে হোমোলোগাস পেয়ার ক্রোমোজোম আছে। দেখো ইন্টারফেস গেল, দেখো যখন এটা আমরা মেয়োসিস 1 বললাম, দুটোতে ভাগ হয়ে গেল, দেখো মেয়োসিস সেকেন্ড ডিভিশনে দেখো সেটা আবার দুই ভাগে ভাগ হয়ে গেল।
2 ভাগে ভাগ হয়ে গেল। ফলে দেখো ক্রোমোজোম সংখ্যা একটা করে থাকলো, পরে হ্যাপ্লয়েড ডটার সেল বললাম আমরা। এখানে দেখো নন ডিসজাংশন কোথায় হলো সেখানে দেখো, দেখো এইখানে হোমোলোগাস ক্রোমোজোম মেয়োসিস 1 নন ডিসজাংশন হয়েছে, অর্থাৎ সমান ভাগে ভাগ এটা হয়নি। আমরা জানি ক্রোমোজোম সংখ্যা সমান ভাগে কি ভাগ হয়ে যায়, তা না হয়ে দেখো এই নন ডিসজাংশনের ফলে একটাতে বেশি এবং একটাতে কি কম হলো। তারপরে দেখো আমরা দুটো ভাগ দিলাম L-1 L-1, এখানে যে হ্যাপ্লয়েড সেল আছে তার থেকে একটা ক্রোমোজোম কমে গেল। আবার এখানে দেখো হ্যাপ্লয়েড থেকে বেড়ে গেল একটা, এখানেও কি একটা বেড়ে গেল। আমরা এই ঘটনাকে নাম দিলাম নন ডিসজাংশন। অর্থাৎ আমরা জানি কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলোর মেরুর যে বিচলন সেটা দেখা যায় সংখ্যানুপাতিক ও সমানুপাতিক না হয়ে ভিন্ন ভিন্নভাবে হয়। তখন দেখা যায় অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে। আমরা এই হ্রাস বৃদ্ধিকেই মূলত বলেছিলাম ক্রোমোজোমাল অ্যাবারেশন, এবং এর অন্যতম কারণ কি নন ডিসজাংশন। দেখো এটাকে আমরা বলেছিলাম যে কয়েকটা ভাগে ভাগ করি, তার একটা ভাগ ছিল ইউপ্লয়েডি, আমরা প্রথমে বললাম। ইউপ্লয়েডিকে আমরা বলেছিলাম কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেমন মনোপ্লয়েডি, ডিপ্লয়েডি, পলিপ্লয়েডি। তোমরা দেখো এখানে আমি দেখিয়েছি নর্মাল ক্রোমোজোম কমপ্লিমেন্ট। দেখো ডিপ্লয়েড 1 2 3 ডিপ্লয়েড সেট আছে। এর যদি মনোপ্লয়েড হয় তাহলে এটা হ্যাপ্লয়েড সেট হবে, অনলি ওয়ান সেট ক্রোমোজোম থাকে, দেখো মনোপ্লয়েড, আমি দেখিয়েছি হ্যাপ্লয়েড। যদি পলিপ্লয়েড হয়, দেখো পলিপ্লয়েড যদি এটা ট্রিপ্লয়েড হয় 3n, দেখো সেক্ষেত্রে দেখো এখানে 3 সেট ক্রোমোজোম আছে, এখানে 3 সেট, এখানে 3 সেট। যদি টেট্রাপ্লয়েড হয় এখানে কি 4 সেট। অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যা গুণিতকভাবে থাকে ইউপ্লয়েডিতে, হ্যাপ্লয়েড সংখ্যা গুণিতক। দেখো তোমরা এই যে আমরা একটু আগে বললাম যে ক্রোমোজোম সংখ্যা কত এবং ক্রোমোজোম অভ্যন্তরে ডিএনএ সিকোয়েন্সের পরিবর্তন, এটা খুব ইম্পর্টেন্ট। এর ফলে নানাবিধ পরিবর্তন হয় এই ক্রোমোজোমের মধ্যে। যে আমরা বললাম যে ডিএনএ সিকোয়েন্সের পরিবর্তন থেকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। তো লক্ষ্য করো 1 নম্বরে আমি লিখছি ডিলিশন। ডিলিশন মানে আমরা জানি এখানে ঘাটতি। তো 2 ধরনের হতে পারে, টার্মিনাল ডিলিশন এবং ইন্টারকালারি ডিলিশন। দেখো 2 নম্বর লিখছি আমি ডুপ্লিকেশন, ট্যান্ডন ডুপ্লিকেশন এবং নন ট্যান্ডন ডুপ্লিকেশন। এরপরে দেখো সি নাম্বার ইনভার্সন, আমরা ডি নাম্বার ট্রান্সলোকেশন। আমরা একটু দেখি যে এটা চিত্রের মাধ্যমে আমরা একটু ডিলিশন। দেখো এটা একটা স্বাভাবিক সিকোয়েন্স ছিল, এখান থেকে এই ব্র্যাকেট দিয়ে এই স্থানটুকু দেখো ডিলিট হয়ে গেল। ডিলিশনের পরে দেখো এই অংশটি এখান থেকে ঘাটতি হলো। তো দেখো তোমরা দেখছো এ বি সি, তারপরে ডি পরে দেন জি চলে আসছে, ইএফ কিন্তু এখানে নাই, ডিলিশন হলো। এখন ডুপ্লিকেশন, লক্ষ্য করো যে এটাকে আমরা দ্বিগুণ বলি। দ্বিগুণ দেখো এ বি সি ডি ই এফ জি আছে নর্মাল সিকোয়েন্স, এখন এইটুকু নতুন করে ডুপ্লিকেট হলো, অর্থাৎ দ্বিগুণ এখানে হয়ে গেল। এ বি সি ডি ই এফ, আবার ইএফ দেখো আমি লিখছি, দেন কি জি, এই প্রক্রিয়াকে আমরা ডুপ্লিকেশন। এখন তো কি ইনভার্সন আমি বলেছিলাম, ইনভার্সনে 180 ডিগ্রিতে ঘুরে যায়, এ বি সি ডি ই এফ জি। লক্ষ্য করো যদি একটা ডিগ্রি হয় তো এফটা আগে চলে আসবে সির পরে, দেখো এ বি সি এফ, তারপরে দেখো আমরা বললাম জি, তারপরে কি আমরা এ বি সি ডি ই এফ জি এইচ, দেখো এফ ই, তারপরে কি জি, দেন কি জি। এখানে 180 ডিগ্রি করে এটা ঘুরে যায়। এবারে দেখো ট্রান্সলোকেশন, আমরা বললাম যে হোমোলোগাস পেয়ারের মধ্যে দেখা এখানে সাধারণত অংশ বিনিময় ঘটে, একটা থেকে আর একটা অংশ কি চেঞ্জ হয়। দেখো এখানে একটা অংশ দেখিয়েছি, সেটা এই ক্রোমোজোমে আসলো এবং এটা এখানে গেল। আমরা এই পদ্ধতি বললাম ট্রান্সলোকেশন। ক্রোমোজোমের অভ্যন্তরে যে ডিএনএ সিকোয়েন্সের পুনর্বিন্যাস, সেটাকে আমরা একটা ভাগে ভাগ করব। আমরা এতক্ষণে ক্রোমোজোমের যে ডিএনএ এর বিন্যাস সেটা আমরা দেখলাম 4টি উপায়ে, আমরা লক্ষ্য করেছিলাম 4টি উপায় হয়। তার একটি ছিল ডিলিশন, ডুপ্লিকেশন, হ্যাঁ, ইনভার্সন এবং ট্রান্সলোকেশন। আমরা এখন ডিলিশন এবং ডুপ্লিকেশনের কয়েকটি প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। লক্ষ্য করো যে এখানে আমি একটা সাধারণ ক্রোমোজোমের সিকোয়েন্স দেখছি এ বি সি ডি এফ জি এইচ আই। দেখো এর একটা প্রান্তে ডিলিট হয়ে গেছে এই অংশ। এই ধরনের যদি এক প্রান্তে হয় তখন আমরা তাকে বলি টার্মিনাল ডিলিশন। এখন যদি দেখো মধ্যবর্তী কোনো অংশে হয়, যেমন এখানে ডি ডিলিট হয়ে গেছে, এ বি সি ই এফ জি এইচ আই, ডি নাই, এরকম ঘটনাকে আমরা বলি ইন্টারকালারি ডিলিশন। একইভাবে ডুপ্লিকেশন এক ধরনের। তোমরা এখানে একটা নর্মাল সিকোয়েন্স দেখতে পাচ্ছ ক্রোমোজোমের এ বি সি ডি ই এফ জি এইচ। এখন দেখো
এই ডুপ্লিকেশনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি, যেমন ট্যান্ডন ডুপ্লিকেশন, রিভার্স ট্যান্ডন ডুপ্লিকেশন এবং টার্মিনাল ট্যান্ডন ডুপ্লিকেশন। দেখো ট্যান্ডনে দেখো আমরা ডুপ্লিকেশন যেহেতু দ্বিগুণ হয়, বিসি দেখো বিসি পরবার এসছে, বিসি আবার বিসি এসছে, এরকম যখন পরপর থাকে সিকোয়েন্স তখন ট্যান্ডন বলি আমরা। এখন দেখো এ বিসি, আবার দেখো বিসি, কিন্তু এখানে দেখো সি উল্টানো আছে, সির পরে বি, রিভার্স পুরা উল্টে গেছে, বিসি নয় সিবি হলো, আমরা একে বলি রিভার্স ট্যান্ডন, রিভার্স ট্যান্ডন। এবং দেখো টার্মিনাল ট্যান্ডনটা আমরা এ বির পরে আবার যেকোনো প্রান্তে দ্বিগুণ হচ্ছে, একে আমরা বলি টার্মিনাল ট্যান্ডন। তাহলে আমরা ডুপ্লিকেশন এবং ডিলিশনের আমরা প্রকারভেদ আমরা দেখলাম।